মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থায় দুর্ভোগ এখন নিত্যদিনের অবধারিত চিত্র। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে চারপাশে রিং রোড নির্মাণের উদ্যোগ। গাদা গাদা বই, কোচিং আর গৃহশিক্ষক মিলিয়ে বিভীষিকাময় জীবন কোমলমতি শিক্ষার্থীদের। মানসিক সমস্যাগ্রস্ত এক প্রজন্ম গড়ে ওঠার আশঙ্কা বিশ্লেষকদের। জঙ্গিবাদ নির্মূল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। আবাসন সহ নানা সমস্যায় ঢাকার ব্যারাকগুলোতে পুলিশ সদস্যদের মানবেতর জীবনযাপন। ডিউটি শেষে নেই বিশ্রামের সুযোগ, সমাধানে পদক্ষেপ নেওয়ার দাবি কর্তৃপক্ষের। এবং পুলিশি হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না। জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সকালে গণভবনে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বহির্বিশ্ব ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় সহযোগী সংস্থাগুলোর সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলি একটা বৈশ্বিক পর্যায়ে পৌঁছে গেছে। অনেক দেশই এটা নিয়ে হিমশিম খাচ্ছে। কিন্তু আজকে বাংলাদেশে আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে কোনো মতেই বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী রাষ্ট্র বা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠা করতে দেব না। কিন্তু আপনারা নিজেরাই স্মরণ করে দেখেন, এই বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে এই জঙ্গি সন্ত্রাসী এদেরকে তো তারা মদত দিত। এই 2013, 14, 15-তে তারা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব আছে, তারা কি পারে এভাবে মানুষকে পুড়িয়ে মারা? বা এই পুলিশকে কিভাবে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা? একজন ডিউটিতে গেলে আরেকজন ঘুমান, আবার কেউ অসময়ে ডিউটি থেকে ফিরলে একটু বিশ্রাম নেওয়ার জন্য তাকে অপেক্ষায় থাকতে হয় ঘুমিয়ে থাকা সহকর্মী না ওঠা পর্যন্ত। ঢাকার ব্যারাকগুলো ঘুরে দেখা গেছে পুলিশ কনস্টেবলদের এমনই মানবেতর জীবনযাপনের চিত্র। প্রতি বছর পুলিশের সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে আবাসনের ব্যবস্থা না হওয়ায় দিনে দিনে প্রকট হচ্ছে এই সমস্যা। তবে নীতি নির্ধারকরা জানিয়েছেন, সমস্যার সমাধানে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। বড় হলরুমের মতো কক্ষগুলোতে সারি সারি বিছানা, একটির সাথে আরেকটি ঠাসাঠাসি করে লাগানো। হাসপাতালে বেডের মতো খাটগুলোতে থাকেন 2 থেকে 3 জন করে পুলিশ সদস্য, তাও পালাক্রমে। বিছানায় যার ঠাঁই মেলে না, থাকতে হয় মেঝেতে। দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার ঢাকার ব্যারাকগুলোর পরিবেশ এতটাই খারাপ যে সুস্থ মানুষও থাকার কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বলে জানালেন অনেক কনস্টেবল। কয়েকটি ব্যারাক ঘুরে দেখা যায় পুলিশ সদস্যদের মানবেতর জীবনযাপনের এমন চিত্র। আমরা 18 ঘন্টা করে ডিউটি করতেছি, আমরা থাকা জায়গা নাই, খাওয়া জায়গা নাই, যা ডিউটি করে যে এক জায়গায় গিয়ে শোবো তার ব্যবস্থা নেই। এই রুমটা 30 জনের জন্য দিছে ফিক্সড। খাবারের সমস্যা আছে, এই যে থাকার সমস্যা। পুলিশের মোট সদস্য প্রায় 2 লাখ। নতুন আরো 50,000 জনবল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কারণে ভবিষ্যতে ব্যারাক ও আবাসন সমস্যা ধারণ করতে পারে আরো প্রকট আকার। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বর্তমানে পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন ইউনিটে 12টি ব্যারাক ভবন নির্মাণের কাজ চলছে। নারী পুলিশদের জন্য দেশের 43টি জেলায় নির্মাণ করা হচ্ছে ব্যারাক। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় 9টি বহুতল আবাসিক ভবন এবং দেশের বিভিন্ন স্থানে আরো 9টি ভবন নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। নতুন করে যে থানাগুলি করছি, সেই থানাগুলি অত্যন্ত সুন্দর এবং সবগুলো ফ্যাসিলিটিস সহকারে থানা ভবনগুলি হচ্ছে। কাজে সেই থানাগুলি যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আর পুলিশের কষ্ট করতে হবে না। আমাদের আবাসনের সমস্যা আছে, যে আমাদের পুলিশ ট্রেনে অল্প জমি, পুলিশ ট্রেনে জায়গা হয় না। ব্যারাকগুলিতে আমাদের ব্যারাক করার মতো স্থান নাই। পুলিশের পেশাদারিত্ব বাড়াতে জনবল বৃদ্ধির পাশাপাশি সুযোগ সুবিধা বাড়ানো দরকার বলে মনে করেন সাধারণ পুলিশ সদস্যরা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দুর্ভোগ আর মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থা যেন একই সূত্রে গাঁথা।
দিন, মাস কিংবা বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক নিয়ে পরিকল্পনা বদলায়, কিন্তু বদলায় না রাস্তার দুর্ভোগের চিত্র। কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির তথ্য বলছে, এভাবে চলতে থাকলে 7 বছর পর নগরবাসীর প্রতি 5 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টারও বেশি। বাস্তবতা মেনে রাজুক বলছে, সমস্যা সমাধানে ঢাকার চারপাশ জুড়ে 3 ধাপে রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। কোথাও ভাঙাচোরা, কোথাও কাদা পানিতে তৈরি হয়েছে খানাখন্দক, কোথাও আবার রাস্তার মধ্যে পড়ে আছে বড় বড় ইটও। মেগা সিটি ঢাকার অনেক সড়কের চিত্র এখন এমনই। যেরকম চাক্কার ক্ষতি, গাড়ির বডির ক্ষতি, ইঞ্জিনের প্রতিও প্রেসার পড়ে, গাড়ির পাত্তি ভাঙতেছে, চাক্কার ক্ষতি হইতাছে, অনেক সময় গাড়ির চাক্কা বাস্ট হয়ে যেতেছে গাড়ি ঘোড়া। যেটা 5 বছর কন্টিনিউ চলার কথা, এই রাস্তার কারণে ওইটা আমাদের 1 বছরও চলা সম্ভব হয় না। একটি আধুনিক নগরীর মোট আয়তনের 25% সড়কের প্রয়োজন থাকলেও ঢাকায় আছে মাত্র 8%, যার 52% এবার দখল অবৈধ পার্কিং এ, যার ফলে সৃষ্ট যানজটে নগরবাসীর যে সময় নষ্ট হয়, বছরে তার আর্থিক মূল্য প্রায় 1 লাখ কোটি টাকা। রাস্তা দখল করে রাখে কিংবা গাড়িতে পার্কিং করে ছেড়ে দেয়, 5 মিনিটের রাস্তা কমার পক্ষে 2 ঘন্টা লাগে। মেগা সিটি এবং মৌচাকের মতো একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় সারাদিন ধরে গাড়ি জ্যামের পরে জ্যাম পড়ে আছে। এসটিপি অনুযায়ী ঢাকার সড়ক ব্যবস্থার উন্নয়ন না হলে 2024 সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি ঘন্টায় 5 কিলোমিটারও থাকবে না। বিশ্লেষকরা এই অবস্থার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীন ও সাংঘর্ষিক সিদ্ধান্তের পাশাপাশি দায়ী করছেন রাজুকের ত্রুটিপূর্ণ পরিকল্পনাকে। এখনই মূল ঢাকার দুপাশে নতুন আবাসন গড়ে ওঠার আগেই পর্যাপ্ত রাস্তা না বানালে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে বলে আশঙ্কা তাদের। রাজুক তার যে ভূমিকাটা রাখার কথা ছিল সেটা কখনো রাখেনি। মাত্র 2.5% রাস্তার মধ্যে এই গণপরিবহন বা বাস চলতে পারে। ঢাকায় এখন যেই পরিমাণ মানুষের বসতি এবং গাড়ি ঘোড়া চলছে, সেগুলিকে সামাল দিতে গেলে পূর্বাঞ্চলে সুন্দর একটা সড়ক বিন্যাস দিতে হবে, পশ্চিমাঞ্চলে একটা সড়ক বিন্যাস দিতে হবে, এটা ম্যান্ডেটারি। এই যে আমরা মেট্রো রেল করছি উপর দিয়ে, তারাই আবার এখন নতুন প্রস্তাব করছে ডিটিসিএ, এখন আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল করা উচিত ছিল, ওটা ভুল হয়েছে। এই যে সাংঘর্ষিক সিদ্ধান্ত, সাংঘর্ষিক মন্তব্য এবং সাংঘর্ষিক পরিকল্পনা, এটি ঢাকা শহরকে ধ্বংস করার জন্য অন্যতম প্রধান কারণ। সংকট সমাধানে সড়কের পরিমাণ অন্তত 15% উন্নত করতে ঢাকা ও এর চারপাশে আউটার, মিডল ও ইনার রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজুক। মিডল রিং রোড এবং আউটার রিং রোড করা হচ্ছে। তো আউটার রিং রোডের উদ্দেশ্য হচ্ছে যারা শহরের মধ্য দিয়ে এখন পাস হচ্ছে, আমরা সেই গাড়ি যানবাহনগুলো আমরা শহরের মূল সিটির মধ্যে আসতে হবে না, এরকম একটি প্ল্যান আছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু মূল ঢাকায় আর নতুন করে সড়ক নির্মাণ সম্ভব নয়, তাই সংকট সমাধানে গণপরিবহন নির্ভর ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে যতটুকু রাস্তা আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করে মেগাসিটি ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন তারা। এছাড়া ঢাকার মধ্যে থাকা নৌপথ ও রেলপথকে আরো বেশি জনবান্ধব করতে পারলেও সড়ক সংকট নিয়ে সৃষ্ট জটিলতা অনেকখানি হ্রাস পায় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। স্কুলের গাদা গাদা পাঠ্যপুস্তক, কোচিং ও গৃহশিক্ষক, সব মিলিয়ে এক বিভীষিকাময় শিক্ষা জীবন কোমলমতি শিক্ষার্থীদের। প্রিয় সন্তান যে এতে দম ফেলার ফুরসত পাচ্ছে না, তা স্বীকার করছেন অভিভাবকরা। তবে পিইসি বা জেএসসিতে ভালো করতেই হবে এমন এক ধরনের প্রতিযোগিতায় জেনে শুনেও সন্তানের এ কষ্টকে এড়িয়ে যাচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে জাতির জন্য অপেক্ষা করছে মানসিক সমস্যাগ্রস্ত এক প্রজন্ম। নিজামুদ্দিনের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। যেন সূর্য মামার সঙ্গে পাল্লা দিয়ে স্কুলে হাজির হবার প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় কখনো মেলে একটু খাওয়ার সুযোগ, আবার কখনো না। ছোট্ট দেহ আর কোমল মনের এই শিক্ষার্থীদের তাই অভিযোগও অনেক। পরীক্ষা, কোচিং ক্লাস আমার ক্লান্ত লাগে, খেলতে পারি না। আমি বলে সারাদিন পড়ো, পিএসসি পরীক্ষা সামনে। ফ্রাইডে শুধু খেলতে দেয়, এছাড়া খেলতেই দেয় না। স্কুলে যাও, স্কুল থেকে কোচিং থেকে পড়া শেষ করে আবার বাসায় এসে আবার প্রাইভেটে পড়া। যখন আমি খেলি তখন আম্মু আমাকে বলে যে খেলো না পড়ো। কিন্তু অভিভাবকরা বলছেন তারা নিরুপায়। তাকে মেরে, তাকে বকে আমাকে পড়াতেই হবে, এবং এই পিএসসি পরীক্ষার জন্য তো আমার বাচ্চাকে আমাকে 2টো কোচিংই দিতে হচ্ছে। আমাদের সেই রিয়েলাইজেশনটা নাই, বাচ্চাদের উপরে অযথাই খুব বেশি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। যে কোচিং করছে তার ভালো রেজাল্ট, যে কোচিং করছে না তার ভালো রেজাল্ট নাই। সামনে পিএসসি কম্পিটিশনে আসতে হবে, সবাইয়ের ইচ্ছা জিপিএ পাবে,
তো আমাদেরকে ওইভাবে কম্পিটিশনে নামতে হয়। দেশে মোট শিশুর 16% আক্রান্ত কোনো না কোনো মানসিক সমস্যায়। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র পড়ার মধ্যে শৈশব কাটানো এসব শিশু পড়তে পারে ভয়ঙ্কর মানসিক সমস্যায়। বাচ্চারাও যখন আমরা দেখি ওদেরকে, ওরা খুবই কমপ্লেন করে যে আমার সময় কোথায়, আমাকে একটু খেলতে দেওয়া হয় না, কারোর সাথে মিশতে দেওয়া হয় না, শুধু পড়ো। টানাপোড়েনের কনফ্লিক্টে তার কনভার্সন ডিসঅর্ডার অনেক সময় হচ্ছে, যে খিঁচুনি হয়ে যাচ্ছে কিংবা ফেইন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুবই অল্পতে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এই ধরনের ডিসঅর্ডারগুলো ডেভেলপ করতে পারে। শিক্ষাবিদরা বলছেন এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রকেই। সহশিক্ষা কার্যক্রমকে বাধ্যতামূলক করার সাথে সাথে সক্রিয় করতে বললেন সামাজিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান পারিবারিক সম্প্রীতিকে। ক্লাস 5-এ এত বড় একটা পরীক্ষার মুখোমুখি হওয়া, এই কোমলমতি বাচ্চাগুলোকে এত বড় পরীক্ষার মুখোমুখি, জ্ঞান তো হচ্ছে শেখার জন্য, পরীক্ষা পদ্ধতিটা থাকবে, কিন্তু সেটা এত ছোট বাচ্চাদের না থাকলে হয়। আমি কেন দিয়ে আসবো 2 লাখ টাকা আগে থেকে, 1 বছর আগে থেকে আমার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য? অর্থাৎ এই প্রতিযোগিতাটা তৈরি করছে একটা দুষ্ট চক্র, আর আমরা এই ফাঁদে পা দিচ্ছি অভিভাবকরা। হ্যাঁ, আমাদেরকে বের হতে হবে এখান থেকে। সরকারি হিসাবে দেশে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী সংখ্যা প্রায় 4.5 কোটির মতো। তবে ইউনিসেফের তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 45% শিশু। শৈশবকে তুলনা করা হয় সকালের উদীয়মান সোনালী সূর্যের সাথে, কিন্তু একটু ভালো ভবিষ্যৎ কিংবা অদৃশ্য এক প্রতিযোগিতার লড়াইয়ে শহুরে এসব শিশুরা হারাচ্ছে মূল্যবান সে শৈশব। বিশেষজ্ঞরা বলছেন সতর্ক হতে হবে এখনই, নইলে দেশ কিংবা পরিবারকে মূল্য দিতে হবে অনেক। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, জায়গার অভাবে মাসের পর মাস গোডাউনের বাইরে ফেলে রাখায় গাইবান্ধায় নষ্ট হচ্ছে ইউরিয়া সার। কিনতে আগ্রহী নয় কৃষক, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার তাগিদ। খুলনা ও বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন এবং ফেরিঘাটে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে এ ধর্মঘট পালন করা হচ্ছে। এতে বন্ধ রয়েছে খুলনা ও মংলা বন্দরের মাল ওঠানামার কার্যক্রম। ধর্মঘটের কারণে সকাল থেকে পণ্যবাহী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনগুলোকে। 12 দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে চরম ক্ষতির আশঙ্কা করছেন তারা। এদিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সোমবার দুপুরে বিভাগীয় কমিশনারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে তারা। গত 21 জানুয়ারি 12 দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পণ্যবাহী পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রেকর্ড দিয়া 800 হইতে আপনার 3600 টাকা পর্যন্ত নিচ্ছে। স্কেলে না উঠলে পিটাই পাঠাইয়া গ্লাস মাছ ভাঙ্গা অযথা আপনার হয়রানি করতেছে। কাঁচামাল যদি আমদানি না হয়, বিক্রি যদি না হয়, যেহেতু গাড়ি যদি লোড না হয়, তাহলে তো কাঁচামাল নষ্ট হয়ে যাবে। রপ্তানি আমদানি হচ্ছে না, বেচা কিনা কম, মাল আসে না, খরিদ্দারও আসতে পারে না, মাল বাইরে নিয়ে যেতে পারে না। 69-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ মতিউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন সংগঠন। সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে এক স্মরণ সভায় মতিউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ নেতারা। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। কোনো ষড়যন্ত্র এই দেশের অগ্রযাত্রাকে বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। যেই সন্তানরা স্বাধীনতা তাদের জন্মের ইতিহাস জানে না, তাদের থেকে হতভাগা কেউ হতে পারে না। আজকে আসার কথা দীর্ঘদিন পর্যন্ত আমরা মিথ্যার মধ্যে ছিলাম, একটা অসত্যের মধ্যে ছিলাম, অন্ধকারে ছিলাম। আজকে সত্য কথাগুলো আমাদের সন্তানরা জানতে পারছে। সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠিত হবে, সকলের কাছে গ্রহণযোগ্য, এবং সেই নির্বাচন কমিশন অধীনে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এই নিয়ে বাড়াবাড়ি করে কারোর কোনো লাভ হবে।
নতুন কোনো প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না। অনেক ষড়যন্ত্র করেছে বিএনপি এবং তার জোট সফল হয়নি। সময় সংবাদে আরো থাকছে, ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাটে অসম বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, ছড়িয়ে পড়ছে ভারতীয় সস্তা পণ্য। আমদানি নির্ভরতা কমাতেই দেশের রেলের কোচ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এরই মধ্যে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ আধুনিকায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নতুন কোচ দিয়ে ঢাকা চিলহাটি নীলসাগর এক্সপ্রেস উদ্বোধন করে তিনি একথা বলেন। পরে নতুন বগি নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে নীলসাগরের ঘুরে দেখেন ও যাত্রীদের শুভেচ্ছা জানান মন্ত্রী। এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তার সঙ্গে ছিলেন। এলওসির অধীনে 3টি প্রকল্প আমরা নিয়েছি। একটি হলো খুলনা থেকে দর্শনা রেললাইন নির্মাণ, আরেকটি হবে পার্বতী থেকে কাউনিয়া রেললাইন নির্মাণ, আর তৃতীয়টি হইল সৈয়দপুর যে ওয়ার্কশপ বিদ্যমান ওয়ার্কশপ আধুনিকায়ন করা হবে, সেখানে কোচ নির্মাণ করা হবে, অর্থাৎ নতুনভাবে সাজিয়ে এটাকে রিমডেলিং করা হবে। আমরা অতি তাড়াতাড়ি এই প্রকল্প ভারতীয় অর্থায়নে কাজ শুরু করবো ইনশাল্লাহ। ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাটে অসম বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। অন্যদিকে এ হাটের ক্রেতারা করবিহীন সস্তায় ভারতীয় পণ্য নিয়ে অনেকেই কথিত বৈধ কালোবাজারিতে জড়িয়ে পড়ছেন। এতে ক্ষতির মুখে পড়ছেন জেলার ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে, সীমান্ত হাটের পণ্য নিয়ে ব্যবসার সুযোগ নেই, ধরতে পারলে ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। এখান থেকে আমি মাল নিয়ে যাই, ধরেন সপ্তাহে 2-3 হাজার টাকা লাভ হয়, খরচ বাজার দেয়। ফেনীর ছাগলনাইয়ার হিসাসরা গ্রামের এই যুবক মধুগ্রাম ও শ্রীনগর বাংলাদেশ ভারত সীমান্ত হাটের ভেতর অকপটে স্বীকার করল সেখানে বৈধভাবে চলছে বিশাল চক্রের জমজমাট অবৈধ ব্যবসা। সীমান্তবাসীদের মধ্যে সম্প্রীতি বাড়ানো ও বাণিজ্য প্রসারে 2015 সালের 13 জানুয়ারি চালু হয় এই সীমান্ত হাটটি। প্রথমে এই হাটের আশপাশের গ্রামবাসীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেচা কেনার জন্য চালু হয়, কিন্তু 2 বছর না গড়াতেই প্রতি মঙ্গলবার এখন দেশের দূর দূরান্ত থেকে ক্রেতারা গাড়ি হাঁকিয়ে হুমড়ি খেয়ে পড়ছে হাটে, ফিরছে ভারতীয় মেয়াদবিহীন পণ্য নিয়ে। সংশ্লিষ্টদের হিসেব মতে প্রতি বাজারে বাংলাদেশি 27 দোকানির গড়ে 2.5 লাখ টাকার বিপরীতে ভারতীয় 27 দোকানি বিক্রি করছে 25 লাখ টাকারও বেশি। ইন্ডিয়ান কোন পণ্যের মেয়াদ শেষে কোনো ডেট নাই, এখন এগুলা আমরা চাই যে এগুলো আমরা অনেক সময় নিবে পরে এগুলো নষ্ট। ইন্ডিয়ান মালগুলা কিনা যাবে না, যে মাল কিনা যাবে না এখানে তালিকা দেওয়া আছে বাংলাদেশে, কিন্তু ভিতরে ঢুকে দেখি তারা ওগুলা বিক্রি করতেছে। বিজিবির ফেনীর 4 ব্যাটালিয়নের অধিনায়কের দাবি, হাটের নিরাপত্তা ছাড়া ব্যবস্থাপনা ও দেখভালের দায়িত্ব স্থানীয় প্রশাসনের। অতি উৎসাহিত হয়ে অনেকেই বিভিন্ন পারপাজে, অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যে, অনেকে অন্যান্য উদ্দেশ্যে চলে আসে, যেটা আইন বহির্ভূত, কিন্তু এটা উপজেলা প্রশাসনের দায়িত্ব। তারা এই বিষয়ে অবগত, আশা করি ভবিষ্যতে এই বিষয় নিয়ে তারাও যাতে বাইরের লোকজন ওখানে না যেতে পারে সে ব্যবস্থা নেবে। অন্যদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, সীমান্ত হাটের পণ্য নিয়ে ব্যবসা প্রতিরোধে সচেষ্ট তারা। ফ্যামিলি কনজাম্পশন, রেগুলার কনজাম্পশনের জন্য প্রোডাক্ট কিনতে পারবে, কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে কেনার কোনো সুযোগ নাই। যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে থাকে তার বিরুদ্ধে আমরা পুলিশ, বিজিবি সবাই মিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। গত 24 আগস্ট দুদেশের জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সভায় সীমান্ত হাট ভারতের 2 দিন বসবার প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ করে জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতে এসে একথা বলেন তিনি। বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তারা জনদৃষ্টিকে অন্যদিকে নিয়ে যেতে যাচ্ছে। মানুষ দেখতে চায় যে তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি দেশের অভিভাবক, তারা যেই পরামর্শ দিক না কেন আমরা এখনো প্রত্যাশা করি রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে মানে সব দলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করবেন এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত 10 নভেম্বর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকান্ত। রিটে বলা হয় ৬৭ বছর গত 2016 সালের 16 ফেব্রুয়ারি পার হওয়ার পর তিনি এই পদে বহাল আছেন, যা অবৈধ। কিন্তু আদালত বলেন অ্যাটর্নি জেনারেল অবসরের সময়সীমা নেই। রাষ্ট্রপতির সন্তুষ্টির আলোকে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। স্থান সংকুলান না হওয়ায় মাসের পর মাস গাইবান্ধার বাফার গোডাউনে বাইরে ফেলে রাখায় জমাট বেঁধে শক্ত হয়ে যাচ্ছে ইউরিয়া সার। আর জমাট বাঁধা এসব সার কৃষকরা কিনতে চায় না বলে অভিযোগ ডিলারদের। তবে এসব সারের গুণগত মান ঠিক রয়েছে দাবি করে কৃষি বিভাগ বলছে, গোডাউন কর্তৃপক্ষ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অনুসরণ করলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। আর গোডাউন কর্তৃপক্ষ বলছে, কৃষকদের সুবিধার্থেই জমাট বাঁধা সার ভেঙে নতুন ব্যাগে সরবরাহ করা হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় বস্তার মধ্যেই জমাট বেঁধে শক্ত হয়ে গেছে ইউরিয়া সার। বড় আবাদ অনেকটা ইউরিয়া নির্ভর হওয়ায় বড় মৌসুমকে সামনে রেখে গাইবান্ধা বাফার গোডাউনে চলছে জমাট বাঁধা সার ভাঙ্গার কাজ। জমাট বাঁধা সারের সাথে নতুন সার মিশিয়ে বস্তাবন্দি করে গছিয়ে দেয়া হচ্ছে ডিলারদের কাঁধে। ডিলারদের অভিযোগ, কৃষকরা কিছুতেই জমাট বাঁধা এসব সার নিতে চায় না। আমরা বিক্রি করি, বিক্রি করার পর দেখা যায় যে এই জমাট বাঁধা সার বস্তার ভেতরে, আবার কৃষক ফেরত নিয়ে আসে দোকানে, আবার চেঞ্জ করে দেওয়া লাগে। আমাদের এখানে একটা ফার্টিলাইজার গোডাউন, যদি বড় আকারের একটা গোডাউন আমরা না পাই তাহলে আমাদের এই দুর্ভোগ চলতে থাকবে। কৃষক পর্যায়ে যে এই সারটা দিব, এটা কৃষকরা মোটেই গ্রহণ করতে চাচ্ছে না। তার ফলে প্রত্যেকটা ডিলারের ঘরে প্রচুর পরিমাণে এই সার মজুদ হয়ে রয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, জমাট বাঁধলেও এসব সারের গুণগত মান সমুন্নত রয়েছে। সার বিপণনে গোডাউন কর্তৃপক্ষ সঠিক পদ্ধতি মেনে চললে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। ডিলারদের চাহিদা মোতাবেক হয়তো দেখা গেল যে লেটেস্ট সারটাই আবার ডিলারদের কাছে চলে যাচ্ছে, যার জন্য পুরাতন সারটা আটকে যাচ্ছে প্রতিবারই। গাইবান্ধার বাফারের ক্যাপাসিটিটা একটু কম, এটা আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তবে গাইবান্ধা বাফার গোডাউনের এই কর্মকর্তা জানালেন, কৃষকদের আপত্তির কারণেই জমাট বাঁধা সার ভেঙে নতুন ব্যাগে সরবরাহ করা হচ্ছে। টাকা হলে গুণগত মান কমে না, এটা পরীক্ষিত এবং সবখানে একই এইভাবে হচ্ছে। আজকের থেকে না, প্রায় 95 থেকে শুরু হয়েছে বাফার, চলছে। শক্ত নিচ্ছে না, গুলা করলে কোনো আপত্তি নাই। গাইবান্ধা বাফার গোডাউনের ধারণ ক্ষমতা 2000 মেট্রিক টন। বর্তমানে মজুতকৃত সারের পরিমাণ 8000 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তাদের দাবি, খাবারের মূল্য তালিকা দেয়া থাকলেও এর তোয়াক্কা না করে ইচ্ছে মতো দাম রাখা হচ্ছে। সঙ্গে আছে ভ্যাট ও সার্ভিস চার্জের বাড়তি বোঝা। আর বিক্রেতাদের দাবি করা টাকা না দিতে চাইলে লাঞ্ছিত করার অভিযোগও করলেন অনেকে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ। পরিবার নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন অনেকে। ঘোরাফেরা আর কেনাকাটা করতে সকাল গড়িয়ে দুপুর, বেশ স্বাচ্ছন্দ্যেই কাটান সময়। কিন্তু দুপুরে খাওয়ার পরেই অনেককে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতির মুখে। খাবারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিল দাবি করেন স্টল কর্তৃপক্ষ। এই বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেককে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন কেউ কেউ। আলাদা বাড়তি 40 টাকা ভ্যাট নিতে চাইছে। আমি জিজ্ঞাসা করলাম, লেখা আছে পড়েন, সে বলল আমি পড়তে পারি না, আপনি পড়ে নেন। পরবর্তীতে একজন লোক এখানে পিছন থেকে এসে আমার কানে থাপ্পড় মারছে। বাণিজ্য মেলা ডাকাতি করতে আসছে, 4 জনের কাছে 100 টাকা বললে 1600 টাকা বিল করে, সেই টাকা পরে 1000 টাকা বিলটা নিচ্ছে। মূল্য তালিকায় দেখা যাচ্ছে এক প্লেট ফুল চিকেন বিরিয়ানি 290 টাকা এবং মাটন বিরিয়ানি 340 টাকা। মেলার বাইরের দামের চেয়ে যা দ্বিগুণেরও বেশি। এরপরও বাড়তি দাম নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতারা। যদি একটা ফুল 290 টাকা হয়, তাহলে আপনি হচ্ছে একটা ফুল দিয়ে 2 জায়গায় দিবেন। সেই ক্ষেত্রে করছে কি, একটা ফুল দিয়েছে কি হাফ দিয়েছে বসতে পারে নাই, বলছে এইটাই ফুল। খুশি বকশিস যা দেয় তা দিমু, কিন্তু আমাদের গলা গাইটা পুরো 30 টাকা দিতেই হইব, ঠিক আছে? জনপ্রতি করে টাকা দিতেছে। তবে অনিয়মের অভিযোগ মানতে নারাজ স্টল কর্তৃপক্ষ। বরং কোনো কর্মচারী এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। মালের দাম বাড়ছে, ম্যানুয়াল যেটা এটাই বিক্রি হচ্ছে। যখন বিলাররা হাতে নেয় তখন ওই টিপসের টাকাটা রেখে দেয়, সার্ভিস চার্জ ধরে। মালিক পক্ষের কোনো সার্ভিস চার্জ নাই। আমাদের কাছে আসছে কিন্তু আমাদের জরিমানা করে নাই। আমাদের ওই যে পেপসির ভিতরে ওনারা বলে যে এটা ব্যাকডেট,
ক্রেতা দর্শনার্থীদের হয়রানি বন্ধে মেলায় দায়িত্ব পালন করা ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাছে এসে অভিযোগ করলে আমরা সাথে সাথে আমরা সেই স্টলে যাই। অভিযোগটা সামনে প্রমাণিত হওয়ার পর আমরা অভিযোগকারীকে সমঝোতার মাধ্যমে অথবা জরিমানার মাধ্যমে তাদেরকে অভিযোগটা নিষ্পত্তি করি। খাবারের স্টলগুলোতে প্রতিদিনই জরিমানা করা হলেও থামানো যাচ্ছে না তাদের অপকর্ম। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে তালিকাভুক্ত 98টি বেসরকারি স্কুলের মধ্যে 80টিতে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের পরিদর্শন দল। নগরীর কোতোয়ালি এলাকার কাজেম আলী বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করে একথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে স্কুলের ভর্তি কার্যক্রম পরিচালনার বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি ফি ও উন্নয়ন ফি মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3000 টাকার বেশি না নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। তবে নিজেদের খরচ চালাতেই কিছুটা বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা নতুন করে এমন কিছু খাত সৃষ্টি করছেন যেগুলো হয়তো বা তার বেতনের ভিতরে বা সেশন চার্জের ভিতরে থাকার কথা ছিল, কিন্তু তার বাইরে সেই খাতগুলো তৈরি করে তারা সেগুলো থেকে আলাদাভাবে টাকা নিচ্ছেন। অভিভাবক এবং প্রতিষ্ঠান সেটা মিলিয়ে দেখার চেষ্টা করব যে আসলে সমস্যাটা কোথায় এবং সেভাবে আমাদের ব্যবস্থা নেওয়া হবে। এবার জানাবো দেশের বাইরের খবর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইএস সন্দেহে 2 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। রাজধানী কুয়ালালামপুর থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। আটক 2 বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স 27 থেকে 28 বছর। তারা মালয়েশিয়ায় বিক্রয় কর্মী হিসেবে কাজ করছিলেন। আটক অন্য দুজনের মধ্যে একজন ফিলিপিন্সের নাগরিক, আরেকজন মালয়েশীয় নারী। ফিলিপিন্সের ওই নাগরিক আইএসের হয়ে সদস্য সংগ্রহের কাজ করছিলেন বলে জানায় মালয়েশীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর। 4 জনকে আটকের তথ্য জানিয়ে সোমবার এক বিবৃতিতে বলা হয়, ফিলিপিন্সের এক যুবক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএসের সদস্য সংগ্রহ করতে সাভা প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন। আটক বাংলাদেশি 2 শ্রমিক ফিলিপিন্সের নাগরিকের প্ররোচনায় আইএসের সমর্থক হতে উৎসাহী হয় বলে ধারণা মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের। প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি টিপিপি থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প নিজ দেশের শিল্প উৎপাদন খাতের উন্নয়নে ও মার্কিনীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের পথ প্রত্যাহারের কথা জানান। যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদন করবে তাদের বিরুদ্ধে বড় ধরনের সীমান্ত কর আরোপের হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প টিপিপিকে ভয়াবহ চুক্তি বলে আখ্যা দিয়েছিলেন। 2015 সালে স্বাক্ষরিত টিপিপি চুক্তিতে অন্তর্ভুক্ত 12টি দেশ বিশ্ব বাণিজ্যের 40% নিয়ন্ত্রণ করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক কমানোর সুবিধার কথা বলা হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক ও প্রবৃদ্ধি সমুন্নত রাখতে, বিশেষত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখতে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এই চুক্তির উদ্যোগ নিয়েছিলেন। তবে এটি বাতিলের ফলে বাণিজ্য বিধি প্রণয়নে চীনের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হলো বলে মনে করছেন অনেকে। ট্রাম্পের কাছ থেকে আগেই এই চুক্তি বাতিলের আভাস পেয়ে প্রশান্ত মহাসাগরীয় 14টি দেশ নিয়ে বিকল্প বহুজাতিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছে চীন। এবার জানাবো খেলার খবর। ভুল থেকে শিক্ষা নেওয়ার মনোভাব এখনো টাইগারদের মাঝে গড়ে না ওঠায় নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাশাপাশি শারীরিক ও মানসিক দিক থেকে পুরোপুরি প্রস্তুত না থাকাও এই বাজে ফলাফলের জন্য দায়ী বলে মনে করেন তিনি। তবে টেস্টে আগের থেকে দেশের বাইরের কন্ডিশনে টাইগাররা উন্নতি করেছে বলে জানান এই লঙ্কান কোচ। বোলিং ব্যাটিং এ আমাদের বেশ উন্নতি হয়েছে, তবে ছেলেরা এখনো ভুল থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারটি নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারেনি। আর পুরো সিরিজে শারীরিক বা মানসিক দিক থেকেও একদমই অপ্রস্তুত ছিল। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতা সহজ কথা নয়, তারপরেও শুরুতে যেভাবে ছেলেরা খেলেছে তা ধরে রাখতে পারলে আরো ভালো কিছু হতে পারত।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেগা সিটি ঢাকার সড়ক ব্যবস্থায় দুর্ভোগ এখন নিত্যদিনের অবধারিত চিত্র। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে চারপাশে রিং রোড নির্মাণের উদ্যোগ। গাদা গাদা বই, কোচিং আর গৃহশিক্ষক মিলিয়ে বিভীষিকাময় জীবন কোমলমতি শিক্ষার্থীদের। মানসিক সমস্যাগ্রস্ত প্রজন্ম গড়ে ওঠার আশঙ্কা বিশেষজ্ঞদের। জঙ্গিবাদ নির্মূল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। আবাসন সহ নানা সমস্যায় ঢাকার ব্যারাকগুলোতে পুলিশ সদস্যদের মানবেতর জীবনযাপন। ডিউটি শেষে নেই বিশ্রামের সুযোগ। সমাধানে পদক্ষেপ নেয়ার দাবি কর্তৃপক্ষের। এবং পুলিশি হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।